মা মা, এখন তো তুমি পাইচারি করবেই, আর বাইরে গ্রামের লোক আমাদের কল্লা কেটে সভা মিছিল বের করার জন্য দাঁড়িয়ে আছে। ড্যাডি, তুমি আমাদের বাঁচার কোনো রাস্তায় রাখোনি। ওই হারামের কাছে বোনকে বিয়ে দিবার চাইতে তুমি যদি আমার বোনকে কুয়ায় ফেলে দিতে বা নিজের হাতে খুন করতে, তাহলে ওর কুলখানি করে 40টা করে সব ভুলে যেতাম। চুপ করে আছো কেন? কোন একটা উপায় বের করো, নইলে কুকুরগুলো বাড়ির ভেতরে ঢুকে যাবে। বলো কি করব, বলো আমি কি করব? জানি দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে। এই সমাধান একমাত্র তুই করতে পারিস, তুই করতে পারিস। কি সমাধান? বিয়ে? না, আমি কখনো বিয়ে করতে পারবো না। সেদিন তো বাবা বলেছিল আমি যাকে পছন্দ করবো তার সাথে আমার বিয়ে হবে, তাহলে আজকে আমার উপরে বিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। বলো মা, বলো। শোন, তোর সামনে এখন দুটো রাস্তা আছে। এক, হয় তুই সুমনকে বিয়ে করবি, না হয় তুই আমার পণ্যে বিধবার কাপড় দেখবি। বল, তুই সুমনকে বিয়ে করবি না আমার পণ্যে বিধবার কাপড় দেখবি? বল বল, তুই কি করবি? বল বল রানী, বল। বল মা, বল। আরে থামো থামো, কন্যা এসে গেছে। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। অমনে আরে মানে এদিকে এদিকে। আরে আমার বউরে বড় ধর। দেখি ভাবি, ঘরে চলো বউ। মাথা নিচু করে চলতে শেখো রানী। তোমরা বড় লোকেরা তো সবসময় গরিব মানুষের মাথায় নিচু করতে জানো, কখনো নিজেরও মাথা নিচু করো না। কিন্তু ধর্মে কয়, যেই পাখি উঁচায় ওড়ে তারও মাটিতে নামতে হয়। এখন থেকে মাথা নিচু করে চলতে শেখো রানী। চলো আসো। আর মা, তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? কাছে আসো। আজ তোমার ছেলে বউ নিয়ে আসছে, আমাদের দোয়া করবো না? আরে তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? কাছে আসো, আমার মারে সালাম করো। শোনো, এই মহিলা হচ্ছে সেই মহিলা যে তোমার স্বামীকে জন্ম দিছে। এই ঘরে সে আমার সবচেয়ে সম্মানের। আমি চাই তুমিও তারে সম্মান দিবা। না বাবু থাক, আমার তুমি চুপ থাকো তো। রানী, কি হলো? কি ইচ্ছা তোমার? আপোষে সালাম করবা নাকি জোর করে সালাম করামু? ওই যে সালাম করো। এই তো লক্ষ্মী মেয়ে। মা, তুমি আজ থেকে ওর ঘরে সমস্ত কাজ বুঝাই দিবা। আমার ঘরে কোনো বড় লোকগিরি চলবো না। গরিবের বউর আবার কিসের দেমাক? ভাইয়া চুপ, কোনো কথা শুনতে চাই না। বউ কেমনে ঠিক করতে হয় সেইটা আমার ভালো করেই জানা আছে। রাঙাবো কোথায় পরাণ যায়, রাঙাবো কোথায়
পরাণ যায় তোর কোমল হাতে তেনাই আমায় তেনা রে খাওয়ায় তোর কোমল হাতে তেনাই আমায় তেনা রে খাওয়ায় রাঙা বউ গরম লাগে গায় রাঙা বউ গরম লাগে গায় তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায় তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায় আমার গায়ে কতরে বিষ বেদনা তৈল মালিশ কর অনেক সোয়াব পাবি রে তুই আমি যে তোর পর ওরে ঘুম এসেছে চোখে রে বউ আইন কটে আয় শান্তিতে ঘুমাবো তোকে কোল বালিশ বানায় গোসলের গরম পানি আইরে নিয়া আয় গোসলের গরম পানি আইরে নিয়া আয় তুই গা মোছাইয়া দিবি রে তোর আদরের গামছায় তুই গা মোছাইয়া দিবি রে তোর আদরের গামছায় আমার লুঙ্গি জামা ভালো করে সাবান দিয়া টল আজ করিলে বাড়বে রে তোর গায়ে শক্তি বল একটু চা বানাইয়া দে রাঙা বউ আগে বানা পান ওর মতো বউ পেয়েছি আল্লাহ মেহেরবান পরাণের টুকরা রে তুই আইরে বুকে আয় পরাণের টুকরা রে তুই আইরে বুকে আয় তুই যে আমার তোতা পাখি পরাণ পিঞ্জিরায় ওরে তুই যে আমার তোতা পাখি পরাণ পিঞ্জিরায় রাঙা বউ কোথায় পরাণ যায় রাঙা বউ কোথায় পরাণ যায় তোর কোমল হাতে দে না আমায় দে না রে খাওয়ায় তোর কোমল হাতে দে না আমায় দে না রে খাওয়ায় রাঙা বউ গরম লাগে গায় রাঙা বউ গরম লাগে গায় তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায় তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায় কি বলছিস কাজল এখন শহরে গিয়ে তুই চাকরি করবি পাগলামি করিস না মা আমি তোকে যেতে দেবো না আমাকে বাধা দিও না মা এই গ্রামে এক মুহূর্ত থাকতে পারবো না যেতে আমাকে হবে আমার কথা শুনবা সর্দার বাড়ির ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব এসেছে ছেলে বিলেত থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবি মা সুখী হবি না মা সুখ আমার কপালে নেই সুখের স্বপ্ন ভেঙে দিয়েছে মিথ্যে তোর ধারণা চাইনি মানুষ সব কিছু পায় না তবুও মানুষ বেঁচে থাকে ওকেও বেঁচে থাকতে হবে মা হ্যাঁ মা তাই তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি যেখানে সুমনের ছায়া আমার মনের মধ্যে পড়বে না হাসি মা খাবে ওয়ালাইকুম আসসালাম সুমন তুমি জি আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি মা বলেছে এই বিয়ে শুধু আপনার জন্যই হয়েছে না হয়তো জীবনেও হতো না ইস খালি এই গ্রামের সব মা যদি তোমার মায়ের মতো বুঝদার হতো তাহলে গ্রামের চেহারাটাই পাল্টে যেত আমার মা বুঝতেন না একটু ভোলাবেলা সাদামাটা টাইপের মানুষ সে আপনাকে চিনতে পারেনি মতলব মামা চিনতে পেরেছি আমি আপনি যে পাতে খান সেই পাতে ফুটা করে দেন আর তাই আপনার জন্য আমি স্পেশাল মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে এসেছি তুমি এনেছো আমার জন্য খুলে দেখুন আরে দেখুন দেখুন এটা তো ছুরি এটা দিয়ে আমি কি করব আমার পিঠে যখন ছুরি বসাবেন তখন যেন আপনাকে ছুরি খুঁজতে না হয় আফসোস লাগে আপনার জন্য
আপনার সব চেষ্টা বৃথা গেল। কত চেষ্টা করলেন আমাকে গ্রাম ছাড়া করার জন্য, কিন্তু পারলেন না। আপনার মনের সব খায়েশ নষ্ট করে আমি ঠিকই ইলেকশনে জিতে গেলাম। তোমার কথা শেষ হয়েছে? আমার কথা তো মাত্র শুরু। বাকি কথা শুনলে চোখ কপালে উঠবে। না, আমার চোখ কপালে উঠবে না, বরং আমি যদি সত্যি কথা বলা শুরু করি তাহলে তোমার চোখ কপালে না তালুতে উঠবে। যদি তুমি মনে করে থাকো ইলেকশনে তুমি তোমার কারণে জিতেছো, তাহলে তোমার মতো বোকা লোক এই নীলগঞ্জের একটাও পাবে না। কি? যে জনাব সুমন সাহেব, আপনি ইলেকশনে জেতেননি, আপনাকে জেতানো হয়েছে। জিতানো হয়েছে মানে? হ্যাঁ সুমন, একটু পিছনের কথা মনে করার চেষ্টা করেন, তাহলে বুঝবে আমি সেই লোক যে তোমাকে বড় মিয়ার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াতে প্ররোচিত করেছি। আমি সেই লোক যে বড় মিয়াকে দিয়ে একটা স্ট্যাম্পে মেয়ে বিয়ে দেবার শর্তে রাজি করিয়েছি। আমি সেই লোক যে সবার সামনে লোকজনের মুখ থেকে বড় মিয়ার নামে জয়ধ্বনি বের করেছি চক্কাকে দিয়ে, যাতে সে বাধ্য হয়ে ইলেকশন করে। এবং আমি সেই লোক যে ইলেকশনের আগে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়েছি যে বড় মিয়াকে নয়, ভোট দিতে হবে তোমাকে। আর তাই তুমি ইলেকশনে জিতেছ। এসব আপনি করেছেন? হ্যাঁ, আমি করেছি। কিন্তু কেন? কেন? এই কেনর জবাব অনেক অনেক মর্মান্তিক। শোনো সুমন, হ্যাঁ ঠিক আছে, ওকে। ভাইয়া, কি রে, এত দেরি করে করতে গেলি? কোন স্যারের কাছে কোচিং করতে গিয়েছিলি নাকি? না ভাইয়া, আমি কলেজে যাইনি। কলেজে যাসনি? তাহলে কোথায় গিয়েছিলি? ভাইয়া তুমি রাগ করো না, আমি মিয়াবাড়ির ছোট ছেলে সাজ্জাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ? ছোট মিয়া সাজ্জাদের সাথে? কেন? ভাইয়া, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। সে তোমাকে বড় মিয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে। তুই কি বলছিস নীলা? এ কি করে সম্ভব? মানলাম আমাদের বাড়ি মিয়া বাড়ি, কিন্তু কোথায় মিয়া বাড়ি আর কোথায় আমরা? ওরা কত বড় লোক আর আমরা কত গরিব। ভাইয়া, প্রেমের প্রস্তাব আগে ওদের বাড়ি থেকেই এসেছে। ও আমাকে বলেছে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল ও আমারই থাকবে, বিয়ে করতে হলে ও আমাকে বিয়ে করবে। ও, ও, ঠিক আছে, তাহলে ওকে বল বড় মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে। না ভাইয়া, সাজ্জাদের বড় ভাইকে খুব ভয় পায়। এই কাজ তোমাকেই করতে হবে। কি বলছিস তুই? বিয়ের ওয়াদা ও করেছে, অথচ বিয়ের কথা বলতে ভয় পায়। আজব লোক তো। ভাইয়া, ভাইয়া তোমাকে যেতেই হবে ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যদি তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা না করো তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না। ভাইয়া, আমার বদনাম হবার আগে তুমি ওই বাড়িতে যাও, বড় মিয়ার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। কাঁদিস না। আমি আজই বড় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বিয়ে? কিসের বিয়ে? তুমি কি ভুলে গেছো মতলব? বিয়ে হয় সমানে সমানে। তুমি এই প্রস্তাব নিয়ে আমার সামনে আসার সাহস পেলে কোত্থেকে? এই সাহস দিয়েছে আমাকে ওদের দুজনের প্রেম। ওরা একজন আরেকজনকে ভালোবাসে বড় মিয়া। সাজ্জাদ মিয়া, সাজ্জাদ মিয়া। জি ভাইজান। শোনো এখানে কি বলছে? ও বলছে তুমি নাকি ওর বোনকে ভালোবাসো। এ কথা কি সত্যি? হ্যাঁ ভাইজান, আমি নীলাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। যে মেয়ে বাড়ির চাকরানি হওয়ার উপযুক্ত নয়, তুমি কিনা তাকে এই খানদানের বউ বানাতে চাও? যারা আমার বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে ভিক্ষা নেওয়ার যোগ্যতা রাখে না, তুমি তাদেরকে আত্মীয় বানিয়ে মহলের ভিতরে ঢোকাতে চাও? অসম্ভব। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। ওই মেয়েকে বিয়ে করার স্বপ্ন মন থেকে দূর করে দাও। যাও, ঘরে যাও। জি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার উত্তর পাওনি? বড় মিয়া, আমার আমার বোনের গর্ভে আপনার ছোট ভাইয়ের সন্তান। এই চাল অনেক পুরনো চাল মতলব। মিয়া বাড়ির সন্তান নিজের পেটে নিয়ে পরে হুমকি দিয়ে মিয়া বাড়ির বউ হতে চেয়েছে।
দেখেছি, কিন্তু একটা কথা মনে রেখো, গরিবের মেয়ে এই মহলে অনেকের সন্তানের মা হতে পারে, কিন্তু কখনো মহলের বউ হয়ে আসবে না। এমন করে বলবেন না বড় মিয়া, আমার একটি মাত্র বোন, আমি তার ইজ্জত আপনার কাছে ভিক্ষে চাই, আমি আপনার পায়ে পড়ি বড় মিয়া। অসম্ভব। নীলা, বাস বাস মামা, আর কেতো না। তুমি তোমার বোনকে ভালোবাসো না? হ্যাঁ। একজন ভাই তার বোনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর আমি সেদিন আমার বোনের পা ধরে কসম করেছিলাম আমি এর বদলা নেব। আমি এই খানদানের সমস্ত অহংকার, সমস্ত শান শওকত নিলাম করে দেব। গায়ের মেহনতি মানুষের সামনে মাথা নিচু করে দেবো ওই বড় মিয়ার। আমি জানতাম বড় মিয়ার একটা মেয়ে আছে, সে একদিন যুবতী হবে, এবং সেদিন তার মেয়েকে ছুরির মতো ব্যবহার করে ওই ছুরি দিয়ে মিয়া বাড়ির মান সম্মানের পোস্টমর্টেম করব। তার সর্বনাশ করার জন্য আমি বছরের পর বছর তার তোষামতি করেছি। তার বিশ্বাস জেতার জন্য আমার মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে গরিবের উপর অত্যাচার করেছি। আমার সব কষ্ট সফল হয়েছে। মিয়া সাহেবের মেয়েকে আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি। মিয়া সাহেব, আপনি গরিবকে দেখতে পারতেন না, আজ আপনার মেয়ে আপনার ঘরের চাকরের বউ হয়ে সেই ঘরে বসবাস করছে। মহল থেকে সে পৌঁছে গেছে কুড়ে ঘরে। সত্যি মামা, তুমি অনেক মহান, অনেক মহান। না সুমন, সত্যিকারে মহান তো তুমি। আমি তো শুধু আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আর তুমি তো সারা গ্রামের প্রত্যেকটা বোনের বদলা নিয়েছো। গ্রামের প্রত্যেকের লোকের পক্ষ হয়ে জুতো মেরেছো ওই বড় মিয়ার মুখে। আমি তোমার জন্য গর্বিত সুমন, তোমার জন্য সত্যি আমি গর্বিত। মনে ঢিল মারিয়া, ও মনে ঢিল মারিয়া, মনে ঢিল মারিয়া দেখরে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাসনে সুন্দরবন, মন রে মধুর লাগা যাসনে সুন্দরবন। মনে ঢিল মারিয়া দেখরে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাসনে সুন্দরবন, মন রে মধুর লাগা যাসনে সুন্দরবন। পাশ খাইলি তুই খাইলি মুড়ার বাস, বেশি খাইয়া বদ হজমে হইল সর্বনাশ। পাশ খাইলি তুই খাইলি মুড়ার বাস, বেশি খাইয়া বদ হজমে হইল সর্বনাশ। নাক নকশা থাকলে পরে হয় না মানুষের সংসারে, দিল সরে আসল মানুষ করে অন্বেষণ। প্রেমের লাগা যাস না বৃন্দাবন, মন রে প্রেমের লাগা যাস না বৃন্দাবন। মনে ঢিল মারিয়া দেখরে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাস না সুন্দরবন, মন রে মধুর লাগা যাস না সুন্দরবন।
তোর সিংহাসন ফকির হইলি আজ এই, রং মেখে তুই সংসাজে তুই হইলি মহারাজ কাল ছিল তোর সিংহাসন ফকির হইলি আজ দমের পাখি যাবে উড়ে শূন্য কাজা রইবে পড়ে ভক্তি ছাড়া মুক্তি নাই রে অধরা জীবন দমে দমে খোঁজ রে নিরঞ্জন মন রে দমে দমে খোঁজ রে নিরঞ্জন মনে ঢিল মারিয়া দেখ রে বাবের মধু ঝরছে সারাক্ষণ মধুর লেগা যাস নে সুন্দরবন মন রে মধুর লেগা যাস না সুন্দরবন মনে ঢিল মারিয়া দেখ রে বাবের মধু ঝরছে সারাক্ষণ মধুর লেগা যাস নে সুন্দরবন মন রে মধুর লেগা যাস না সুন্দরবন মন রে মধুর লেগা যাস না সুন্দরবন মন রে মধুর লেগা যাস না সুন্দরবন আমাকে ভাবি বলা বন্ধ করো। এই ভাবিকে ভাবি বলবে না তো কি চাচি বলবে? চলো ভাবি কিছু খাইবা? না আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে এসে আপনি অন্য কিছু খান আর কতদিন না খেয়ে থাকবেন? আরে খাবে খাবে ঠিকই খাবে মা, তুমি এত চিন্তা করো না তো। পেটে টান পড়তে দাও, তখন ভাত না থাকলে মাটি শুদ্ধ খাবে। তুমি আর মনি খেয়ে নাও। বউ খিদে কষ্ট করবো আর আমরা খাইয়া নেব, তা কি হয়? খিদা সহ্য করে থাকার অভ্যাস আমাগো আছে, কিন্তু বউয়ের তো নাই। আরে এই বাড়িতে যখন বউ হয়ে এসেছে তখন সব সহ্য হয়ে যাবে। পেটের ভেতর ইঁদুরের দৌড় কি জিনিস তা তো তোর ভাবি জানে না। পেটে ইঁদুর দৌড়াতে দে, তখন দেখা যাবে। আমি কখন খাচ্ছি না খাচ্ছি তা দেখার প্রয়োজন কারো নেই। আমি বলে দিয়েছি খাবো না মানে খাবো না। বাবা প্রেমাক কত রে। মানুষ বলে সব মেয়ে মানুষের জীবনে বাসর রাত নাকি সবচেয়ে মধুর রাত। এই রাতে মেয়েরা স্বামীর সামনে তার ঘুমটা প্রথমবারের মতো খোলে, তারপর শুরু করে একটা নতুন জীবন। কিন্তু ঘুমটা তো আর তোমার সাথে নেই, ঘুমটা তো তোমার আবার শত্রু। আর জেদ হলো তোমার লজ্জার ভূষণ। তুমি আমাকে পছন্দ করতে না পারো, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি তোমার জেদ। জানতে চাও কেন? কারণ আমি নিজেই জিদ্দি। রানী, ধনী গরিব নিয়েই এই জগৎ। ধনী গরিব যখন প্রেমে পড়ে এক হয়ে একসাথে বসবাস করে তখন একটা সুন্দর সুখী সংসার হয়। আরে দেখো আমি কত বড় বেকুব, আমি একাই সব কথা বলে যাচ্ছি। তুমি কিছু বলছো না যে? অবশ্য এই রাতে সব মেয়েরাই একটু লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, এসো বাকি কথা বিছানায় গিয়ে বলি। ছাড়ো আমাকে। তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আমার অনুমতি ছাড়া তুমি আমাকে কখনো ছবে না। আমি তোমাকে কলেমা পড়ে বিয়ে করেছি সত্য, তবে তা শুধু করেছি আমার বাবার জীবন রক্ষা করার জন্য। একটা কথা মনে রেখো, আমি কখনোই তোমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। আমি জোর করে যেমন তোমাকে বিয়ে করেছি তেমনি জোর করে আজ রাতে তোমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করতে পারি। কিন্তু না, আমি তা কখনোই করব না। যতদিন মন থেকে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে ছুঁয়েও দেখব না।
সিনেমা দেখে যাও। গুরুজনরা ঠিকই বলেছে, পেটের খিদার আগুন কেমন করে অহংকারের ইস্পাতকে মোম বানিয়ে ফেলে তা এসে ভালো করে নিজ চোখে দেখে যাও। মানুষ ঠিকই বলে, পেট খালি থাকলে মানুষ চোখেও অন্ধকার দেখে। পেট খালি তো ইমানও খালি। আরে আসো আসো দেখো। আরে আমার কিছু হয় নাই গো মা, যা হওয়ার হয়েছে তোমার রান্নাঘরের। একটা বিড়াল তোমার রান্নাঘর অ্যাটাক করছে, কোনো কিছু বাদ রাখে নাই গো মা। সকালের জন্য রাখা পান্তা ভাত সব শেষ করে ফেলাইছে, আর তোমরা তার জন্যই খাইতে চাইছিলা না। হ্যাঁ, কাল থেকে সাবধানে থাকো মা, নয়তো বাসায় যা আছে সব শেষ করে ফেলাইব গো মা। শোনা কেমন চোরের মতো দাঁড়ায় আছে। নিজের বউরে এমনি করে কথা কয়? আরে কথা বলবো কি মা, আমি তো মহা খুশি। আমি চিৎকার করে সারা গ্রামে বলবো, আমার বউ বিশাল চোর, আমার বউ চুরি করে খায় ফেলাইছে। আমার বউ খায় ফেলাইছে। ভাই ভাবি, তুমি ভাইয়ের কথা কিছু মনে করো না। ভাইয়া সবকিছু নিয়ে বেশি চেঁচামেচি করে। তুমি যদি খালি কইতা তুমি খাইবা, তাহলে আমি মাঝরাতে উঠে তোমার জন্য খাবার বানাই দিতাম। কাউ কি খাইবা? আরো কিছু রান্না দিব? বাবা, রানী, বাবা, অনেকদিন বাদে মা, আমি তোর কথাই ভাবছিলাম। না বাবা না, আমাকে এত বড় বদদুয়া দিও না। অনেক বছর বেঁচে থেকে আমি এই নরকের যন্ত্রণা সহ্য করতে চাই না। আমার সমস্ত খুশি, আমার মনের সমস্ত ইচ্ছা সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে বাবা। এত বড় অন্যায় তুমি আমার সাথে কেন করলে? আমার কোন জন্মের অন্যায় সাথে দিলে আমাকে? আর বলিস না, আর বলিস না। চোখের পানি মুছে ফেল। রানী, তুই একা এসেছিস? সুমন এলো না? না মা, আমি একা এসেছি। ঘরে বলে এসেছিস তো? তুমি তো উকিলের মতো মেয়েটাকে জেরা করছো, ওকে দেখে তুমি কি খুশি হওনি? ও কাকে বলে এলো না নিয়ে এলো, তাতে তোমার কি? আমার মেয়ে বাপের বাড়ি ফিরে এসছে, বাস, আমি আর কিছু চাই না। তোমাকে দেখার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই দৌড়ে চলে এসেছি। আমি আমি আর এই বাড়িতে থাকতে পারবো না মা। ঠিক আছে রানী, তোমাকে আরো বাড়িতে ফিরে যেতে হবে না, আজ থেকে তুমি এখানেই থাকবে। না বাবা, আমি আর এই গ্রামেই থাকবো না। এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। রানী, ভদ্র ঘরের মেয়েরা এমন কথা বলার আগে নিজের জীবন দিয়ে দেবে। শহরে পড়াশোনা করে তুই এই শিখেছিস? দেখো বেগম, তুমি আর একটা কথা বলবে না। দুঃখী মেয়েটা বাড়ি ফিরে এসছে, কোথায় একটু আদর যত্ন করবে, তারা উপদেশ দেওয়া শুরু করলে। আপনার এই আদরই ওর জন্য একদিন ক্ষতির কারণ হবে, আর আমার উপদেশই একদিন আপনার মেয়ের উপকারে আসবে। শোন রানী, তোর মায়ের কথায় কিছু মনে করিস না, ঘরে চল, বিশ্রাম নিবি। হ্যাঁ রানে, 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 এই, রানীকে ডাকছিস কেন? আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার বোন আর ওই বাড়িতে যাবে না। কেন যাবে না জানিস? আমার বোন তোকে কোনোদিন পছন্দ করেনি, আর তাই এ বাড়িতে এসে বসে আছে। আরে ওই বেকুবের ধারি, কুত্তার মতো নিজের নাম রেখেছিস তো, তাই সবকিছু জানোয়ারের মতো দেখিস। আরে আমাদের সমাজে বিবাহিতা মেয়ে মানুষ যদি বাপের বাড়িতে পড়ে থাকে, তাকে সবাই রানী বলে ডাকে, রানী। আর ওই রানীর সাথে সমাজের কারো সম্পর্ক থাকে না। তুই কি চাস তোর বোনকে সবাই রানী বলে ডাকুক? এই বাড়িতে এসে ভেবেছো তুমি অনেক উপরে উঠে গেছো, কিন্তু বেশি উপরে উঠো না, যে নামতে গেলে পড়ে গিয়ে নিজের ইজ্জতের সাথে সাথে হাত পাও ভেঙে যায়। বাকি জীবনটা না আবার পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হয়। আমি চাই না আমার বউয়ের এই অবস্থা হোক, তাই শেষবারের মতো বলে যাচ্ছি, কাল বিকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে বাজারের মধ্য দিয়ে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন।
আই কি আছিস ওকে মেরে ফেল বলছো বাপের বাড়িতে সারা জীবন পড়ে থাকলে তোমার পরিণাম কি হবে জানো? আজ বাদে কাল জেমির বউ যখন এ ঘরে আসবে কি জবাব দেবো আমরা তাকে? তুমি যাই বলো মা, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমি সুমনকে তালাক দেবো। কমবে না। যে বাড়িতে তুমি 3-4টা রাত কাটিয়ে এসেছো তার কি জবাব দেবে তুমি সমাজকে? বোঝার চেষ্টা করো মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আর তোমার বিয়ে সুমনের সাথে হয়ে গেছে। তুমি ওর বিয়ের মালা গলায় পড়েছো, আল্লাহ রসুল সাক্ষী রেখে তাকে তুমি বিয়ে করেছো, তার বাড়িতে বউ হিসেবে তুমি রাত কাটিয়েছো। তাতে কি হয়েছে? বাবার সাইন করে একটা কাগজের জন্য আমি আমার সব অধিকারের কথা ভুলতে রাজি নই মা। বাবার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা চেপে হত্যা করেছি ঠিকই, কিন্তু নিজের আদর্শ, নিজের স্বাধীনতা, নিজের শিক্ষা সবকিছু বলে একটা চাকরের মতো আমি এই বাড়ির গোলামি করতে পারবো না। তুমি কি চাও ওই বিয়ের মালা আমার গলায় ফাঁসির ফাঁদ হয়ে থাকো, আমার জীবন কেড়ে নিক? কি বলছো রানী? তোমার কথা শুনে তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। তুমি তুমি অন্য কোনো পুরুষে আসক্ত না তো? আমি তোমার মা হিসেবে নয়, আমি সমাজের 10 জনের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি যদি পরপুরুষে আসক্ত না হও তাহলে সুমনের উপর তোমার এত অভিমান কিসের? সুমন কি খোড়া? সুমন কি অন্ধ? সুমন কি বোবা? নাকি শারীরিকভাবে অক্ষম? কথাগুলো তোমাকেই শুনতে হবে। তোমার চরিত্র নিয়ে মানুষ কালিমা মাখবে, রগরুকে গল্প বানাবে। তুমি কি তাই চাও? সুমন গরিব হতে পারে, একটু হয়তো জেদি, কিন্তু জেদ কি তুমি কম দেখাচ্ছ? ভুল যদি করে থাকে কেউ, করেছে তোমার বাবা। সুমনের দোষ কোথায়? আমি জানি সুমন তোমার পছন্দের পাত্র নয়, কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন। সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায়? সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ, ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে। সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাইয়ের চাইতে অনেক উঁচু মনের মানুষ। সত্য কথাগুলো তোমাকে না বললেও চলতো, কিন্তু আমি চাই না জেদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও। যা করার সঠিকভাবে ভেবে চিন্তে করো। মালা নামের একটা ফাঁস গলায় দিয়ে আমার জীবন বরবাদ করে কি তোমার শান্তি হয়নি? কেন আরেকটা ফাঁস দিয়ে আমার মরে যাবার অধিকারটুকু কেড়ে নিতে চাইছো? ও বুঝেছি, আমি মরে গেলে তুমি আমার উপর তিল তিল করে নির্যাতন করার সুযোগ পাবে না, তাই না? না, আমি জানি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো। যেন তোমার মৃত্যুর পর আমার জেল ফাঁসি হয় সেই ব্যবস্থাই করতে চাইছো। হ্যাঁ হ্যাঁ চাইছি। কারণ কি জানো? আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো তুমি। মাথা উঁচু করে যারা সমাজে চলে তাদেরকে মাথা নিচু করাতে গিয়ে তুমি আমার জীবন ধ্বংস করে ফেলেছো। আমি মিয়া বাড়ির মেয়ে, এছাড়া আমার আর কি অপরাধ ছিল বলতে পারো? অথচ সেই দেশে একটা নারীর সাথে একটা পুরুষের যে আচরণ হওয়া উচিত তা না করে একটা শত্রুর সাথে মানুষ যে আচরণ করে তুমি তাই করেছো। তুমি মানুষ না, তুমি একটা পশু। কাঁদো, আরো বেশি করে কাঁদো।
কাঁদলে তোমার মাথার ভেতর যে বদমতলবগুলো ক্রিকেট খেলছে তারা খেলা থামাবে, তোমার মাথা থেকে বদমতলবগুলো বিদায় নেবে। তুমি কি ভেবেছো আমি বেঁচে থাকতে তুমি শান্তি পাবে না? আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না? ঠিক আছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি নিজ হাতে শেষ করে দাও, তাহলে তুমি তোমার আগের জীবনে ফিরে যেতে পারবে। এসো, তোমার সমস্ত রাগ তুমি এক্ষুনি শেষ করে দাও, গলা টিপে মেরে ফেলো আমাকে। এরপর তো আর তোমার কোনো কষ্ট হবে না, তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। এসো, মেরে ফেলো আমাকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমার মৃত্যু যদি তোমার জীবনে শান্তি নিয়ে আসতে পারে তাহলে আমি মরলেও আপত্তি নেই। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো আমাকে। তুমি একটা বোকা জিদ্দি মেয়ে, তোমার মধ্যে লড়াই করার কোনো সাহস নেই, এই জন্যই তুমি আত্মহত্যা করতে এসেছো। কি চাও তুমি? মুক্তি চাও আমার কাছ থেকে? ঠিক আছে, আমাকে তুমি একটিবার তোমার গায়ে হাত দেওয়ার অনুমতি দাও। আমি এখনই তোমার ওই নাকের নাকফুল খুলে ফেলে দেব, মুক্ত করে দেব তোমাকে। এরপর তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু যতক্ষণ ওই নাকফুল তোমার নাকে আছে ততক্ষণ তুমি আমার বউ। আমার অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না। আজকের পর থেকে আমাকে না জিজ্ঞেস করে বাপের বাড়িতেও যেতে পারবে না। বাড়িতে এসো। আটা বলো কাঞ্চাকু বাইরে গেছে, অনেক দেরি হইব। তাইলে ভালো করে একটা চা বানাই নিয়ে, দুধ বেশি চিনি বেশি? আপনি কইলেই যাইতে হইব। আপনি যেমন চাকর আমিও তেমন চাকর। আপনি বারবার মালিকের হাতে মার খান, আমি মার খাই না। আপনার লজ্জা করে না মার খাইতে? কথাটা ঠিক না। এদিকে এদিকে আয়। বস বস বস। আসল ঘটনা তুই কিছুই জানোস না। তোর যদি কই কাউকে কবি না তো? না। তাইলে ওটা কর। আচ্ছা। আমি যখন ছোট আছিলাম তখন খুব সুন্দর আছিলাম। তখন বাসটারে ফালায় যিনি আমার গালে চুমা দিছিল, তখন থেকে আমার গালের খাওজানি শুরু। খালি থাপ্পড় মারতে হয়, থাপ্পড় মারতে হয়। অহন দিনের মধ্যে 36 বার গাল খাও যায়, খালি খাও যায়, খালি খাও যায়। অহন তুই কর এই খাওজানি সারণের লেগে আমার একজন চাকর রাখতে হইতো। কি চাকর রাখতে হইতো না? আমি মতলবকার চাকরি 20 বছর ধরে করতেছি না, বরং সে 20 বছর ধরে আমার চাকরের কাজ করে দিতেছে। 5 মিনিট পর আমার থাপ্পড় মারে আর আমার খাওজানি মিটায়, আবার উল্টা আমার পয়সা দেয়। এইবার তুই কর দুনিয়াতে এর মতো বেকুব চাকর আর কুই পাবো? সে জানে আমি তার চাকর, আর আমি জানি সে আমার চাকর। চক্কা মিয়া, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছিস চক্কা মিয়া? মাফ করবেন মালিক, এই অধমের মুখ থেকে কিছু বাজে কথা বাইরে হয়ে গেছিল। মারেন, আমার থাপ্পড় মারেন। তুই আমার ভালোবাসার চাকর, তুই আমার অন্তর, আমার জান। আজ থেকে তোর থাপ্পড় মারা বন্ধ। এইটা আপনি কি কইতেছেন? যা বলছি সত্য বলছি, 100% সত্য বলছি। তুই যদি আমার সামনে বা পিছিয়ে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করিস তাহলে তোকে মারা তো দূরের কথা, তোকে স্পর্শ পর্যন্ত করবো না, কারণ চাকরকে মারা মহাপাপ। আপনি সব কি কইতেছেন? কে আপনার এই সমাধি শুনেছে? আমি তো তুমি খারাপ, আপনার খেয়ে আপনার পোয়া, আপনার বদনাম করতেছি। বলেন আমার থাপ্পড় মারেন। তুই যত কিছুই করিস না কেন আমি তোকে মারবো না। তুই তো আমার পরাণের বন্ধু, তোর উপরে অন্যায় করেছি, শুধু শুধু তোকে মেরেছি। এ বুদ্ধু নালায়েক, থাপ্পড় মার। না। আরে হলো থাপ্পড় মার। না। আরে সারা খাটে থাপ্পড় মার। না। এ হাতি থাপ্পড় মার। না। মার থাপ্পড় মার। না। তবু একটা থাপ্পড় মারবি না? হুজুর, আমি আপনার কাছে একটা থাপ্পড় ভিক্ষা চাই। আমি একটা থাপ্পড় ভিক্ষা চাই, ভিক্ষা দেন। আমি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিছি। একটা থাপ্পড় দে না বাবা। চাপ। তোর কাছে একটা থাপ্পড় ভিক্ষা চাইতাছি। ওরে বাবা।